নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সম্মুখ সমরে এবিভিপি এনএসওয়াই জমে উঠছে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন। প্রার্থী দিতে ব্যর্থ আজমলের এআইইউডিএসএফ। কংগ্রেসের পারে হাওয়া তুলতে করিমগঞ্জে ভূপেন বোরা যোগ দিলেন কর্মী সভায়। রাজ্য নেতৃত্বের নির্দেশে দিলীপ পালকে বরণ করে নিল কাছাড় বিজেপি। কাছাড়ের গোবিন্দপুরে বরাক নদীতে ভয়ঙ্কর ভাঙন। নদী ভাঙনে নদীর বুকে তলিয়ে গেল ৩ শতাধিক বাড়িঘর। হাসানপুরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শুরু হলো বরাক ভ্যালি ইজতেমা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক পদ দখল করল এবিভিপি। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্রমশ জেলার রাজনৈতিক পারদ চলছে। এআইইউডিএসএফ প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ না করায় করিমগঞ্জ কলেজ নির্বাচন এবিভিপি এনএসওয়াই এর মধ্যে দ্বিমুখী নির্বাচন হতে চলছে। দুটি দলই 14টি পোস্টের জন্য মনোনয়নপত্র পেশ করলেও ক্রীড়া সম্পাদক পদে এনএসওয়াই সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হলে এই পদে প্রতিপক্ষ এবিভিপি সমর্থিত প্রার্থী জয়লাভ করে। আশ্চর্যজনকভাবে লোকসভা নির্বাচনের কিছুদিন পূর্বে ঐতিহ্যবাহী এই কলেজের নির্বাচন থেকে এআইইউডিএফ দূরে থাকায় তাদের সাংগঠনিক ভিত্তি নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। এদিকে এবিভিপি এনএসওয়াই কেউই কোনো গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে মনোনয়ন না দেওয়া, বিশেষ করে এনএসইউআই এর প্যানেলে গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী না থাকা আশ্চর্যজনক ঠেকেছে। এইবারের করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের ভোট অথবা গ্রামীণ এলাকার পড়ুয়াদের ভোটদানের উপর দুই দলের প্রার্থীদেরই ভাগ্য নির্ভর করছে। নির্বাচনটা তো আগেই ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি 5 তারিখে সকাল 10টা থেকে আরম্ভ হবে দুপুর 1টা পর্যন্ত। 1টার পরে মানে শেষ হওয়ার পরে কাউন্টিং হয়ে যাবে। 28 ক্যান্ডিডেট, একজনেরটা শুধু ইনভ্যালিড পাওয়া গেছে, বাকি সবাই ভ্যালিড। এখন কতজন কন্টেস্ট করবেন? 27 জন। আজকে একটা অতি আনন্দের দিন। আজকে সবাই অবগত আছেন আপনারা, আগামী 5 ফেব্রুয়ারি করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে। আজকে 2 ফেব্রুয়ারি আমাদের নমিনেশনের স্ক্রুটিনি ডেট ছিল। স্ক্রুটিনিতে দেখা গেছে কি আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 14টির মধ্যে 14টি ক্যান্ডিডেট ভ্যালিড হয়, কিন্তু দেখা যায় অপোজিশনের একটি ক্যান্ডিডেট ভ্যালিড হয়নি। ওইটার মধ্যে আমরা আনকন্টেস্টে আমাদের সুজিত রায়কে আমরা জয়ী হয়ে গেছেন। আর আমরা আশাবাদী যে আগামী 5 ফেব্রুয়ারিতেও আমরা আমাদের পূর্ণ প্যানেল আমরা 14টির মধ্যে 14টি পোস্টে আমরা জয়লাভ করে এখানে আপনাদের সাথে সম্মুখে দাঁড়িয়ে মিডিয়ার ভাইদের সামনে আমরা স্টেটমেন্ট দেব যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এতই কাজ করেছে ছাত্রদের জন্য। ছাত্ররা আমাদেরকে ভোট দিবে, আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা সবাই আশাবাদী। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে আমাদের কলেজে স্ক্রুটিনি হয়েছে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের 2023-24 সেশনের। আজকে স্ক্রুটিনিতে আমাদের এনএসওয়াই একজন প্রার্থী স্পোর্টস সেক্রেটারি এই পোস্টে ও রিজেক্ট হয়েছে। ও রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে ওর 17 থেকে 22 বছরের ভিতরে বয়স হওয়ার প্রয়োজন অ্যাজ পার গাইডলাইন্স। ওর বয়স 24 বছর, তার জন্য ও রিজেক্ট হয়েছে। যা নিয়ম আছে তা আমরা মেনে নিয়েছি, হাসি খুশি আমরা অ্যাকসেপ্ট করেছি। কেননা ছাত্র রাজনীতির মধ্যে এবং করিমগঞ্জ কলেজ বলুন বা যে কোনো কলেজ ইউনিভার্সিটির বলুন, এটা একটা ইলেকশন, এটা একটা প্রসেস আছে, এটা স্টাইল আছে। এই স্টাইলটা মেনে চলতে হবে, এটা গাইডলাইনটা আমাদের মেনে চলতে হবে, ঠিক আছে? লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বরাক সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। শুক্রবার তিনি করিমগঞ্জে এক কর্মী সভায় যোগ দেন। করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মী সভায় যোগ দিয়ে তিনি নির্বাচনে জয়ী হওয়ার মন্ত্র দেন। এছাড়াও দলীয় সংগঠন করিমগঞ্জ জেলায় কতটুকু মজবুত তাও বৈঠকে তিনি নিরীক্ষণ করেন। প্রার্থিত্বের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব শেষ কথা বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিটি জেলা থেকে নাম চেয়ে কেন্দ্রীয় স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্তর থেকে সার্ভের মাধ্যমে প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। তিনি আরও বলেন, রাহুল গান্ধীর ন্যায়যাত্রার সফলতা দেখে আসামের মুখ্যমন্ত্রী চিন্তিত, তাই এই ন্যায়যাত্রাকে অন্যায়ভাবে আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন। কংগ্রেস কর্মীদের উপর লাঠিচার্জ, মামলা সবকিছু করেও অন্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা দমাতে পারেননি। আসাম সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গিয়ে আসামের জনগণ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে সফল করে তুলেছিলেন বলেও তিনি মন্তব্য করেন। জিলা বৰাক ভেলী, কৰিমগঞ্জ, হাইলাকান্দি আৰু শিলচৰ ইয়াত বিশেষকৈ আমাৰ জিলা কংগ্ৰেছ, ব্লক কংগ্ৰেছ, যুৱ কংগ্ৰেছ, NSY, মহিলা সেৱা দল, আমাৰ দলৰ যিবিলাক সংগঠন, এওঁলোকে লোকসভা নিৰ্বাচন কেন্দ্ৰিক প্ৰস্তুতি কেনেকুৱা, লোকসভা নিৰ্বাচনত আমাক কি পৰামৰ্শ দিব বিচাৰে, আৰু আমি যিবিলাক গাইডলাইন দিছিলোঁ দলীয় সংগঠন শক্তিশালী কৰিবৰ কাৰণে, এই সাংগঠনিক কামবিলাক কিমান হৈছে নাই হোৱা, এই গোটেইখিনি এটা সৰজমিন তদন্ত আৰু মুখামুখি অন্তৰংগ আলাপ। সেইটো কাৰণে ইতিমধ্যে আমাৰ প্ৰদেশ নিৰ্বাচন কমিটি সভা হৈ গ'ল। প্ৰদেশ নিৰ্বাচন কমিটিয়ে এখন পেনেল বনাই পেলাই শ্বৰ্ট লিষ্ট কৰি আমি অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিলৈ পঠাইছোঁ। অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিয়ে ইতিমধ্যে ছাৰ্ভে আৰম্ভ কৰিছে। আমি আশা কৰিছোঁ 10 তাৰিখৰ পাছত, 10 ফেব্ৰুৱাৰীৰ পিছত দিল্লীত স্ক্ৰিনিং কমিটি সভা হ'ব, আৰু এই মাহৰ আমি মাজভাগত আমি প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব পাৰিম বুলি আশা কৰি আছোঁ। তেওঁ আচলতে কিবা হতাশাত ভুগিছে। ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক গোটেই দেশৰ মানুহে চিনি পায়, চবেই লগ পাইছে, চবেই ফটো মাৰিছে। তেওঁ ৰাহুল গান্ধী ডাঙৰীয়া যে অসমত 8 দিন থাকি যিখিনি বিজেপিৰ বিফলতা, বিজেপি চৰকাৰৰ যিখিনি প্ৰতিশ্ৰুতি ভংগ, এই কথাবিলাক ৰাজহুৱাভাৱে কোৱাৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ যিটো ভাৱমূৰ্তি সেইটো দেশজুৰি ম্লান হৈছে, তেওঁৰ জনপ্ৰিয়তা হ্ৰাস পাইছে, যিটো কাৰণে তেখেতে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে। বিভিন্ন অপপ্ৰচাৰ, মিছা কথা কৈ তেওঁ যিধৰণে এইবিলাক বাৰ্তা বিয়পাব চেষ্টা কৰিছে, মই ভাবোঁ যে মুখ্যমন্ত্ৰীৰ পদমৰ্যাদা হানি হৈছে। দিলীপ পালকে বরণ করে নিল কাছাড় বিজেপি। বিগত নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন দিলীপ পাল। কিছুদিন পূর্বে গুয়াহাটিতে বিজেপি রাজ্য সভাপতি ফের তিনি বিজেপিতে যোগদান করেন। তার বিজেপি গমন নিয়ে বিজেপি কাছাড় কমিটির মধ্যে ব্যাপক অসন্তুষ্টি দেখা গিয়েছিল। সেই দিলীপ পালকে রাজ্য বিজেপির নির্দেশে কাছাড় বিজেপি কার্যালয়ে বরণ করে নেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েই বিজেপি দলকে নিজের মা বলে অভিহিত করেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। তিনি নিঃশর্তে তার সহযোগীদের নিয়ে বিজেপিতে ফিরে এসেছেন। তিনি আরও বলেন, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ও দেশবাসীর স্বার্থে নরেন্দ্র মোদীকে পুনরায় কাজে নামবেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যাট্রিক জয় দেওয়ার জন্য দলসহ তিনি শিলচর লোকসভা নির্বাচনে বিজেপিকে জিতাতে নিজেদের সর্বস্ব নিয়ে ঝাঁপাবেন বলেও জানান। কার্যালয়ে, আমাদের দলীয় কার্যালয়ে, তো সেটা আপনারা জানেন সবাই, কাহিনী এগুলি বলে লাভ নেই, কিন্তু ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে আবার পুরনো সবাইকে নিয়ে, নতুন সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব। আমি আগেও বলেছি যে আমাদের যেটা লক্ষ্য এই মুহূর্তে লোকসভা নির্বাচন, এবং সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীকে মানে হ্যাট্রিক করতে চাই, তাকে নিয়ে তাকে আবার বসাতে চাই, প্রধানমন্ত্রী সভা দেখতে চাই, আমরা এটা সারা দেশ চাইছি। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রী আসছেন গুয়াহাটিতে, প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। ভালো লাগছে এখানে এসে আসতে পারি। এখন দেখুন, দল ভারতীয় জনতা পার্টি, মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন 2015-তে, ভারতীয় জনতা পার্টি আমার মা। এটা প্রসঙ্গে একটা প্রসঙ্গ ঘটেছিল, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন। তো আমাদের সকলের মা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়াসি, জননী জন্মভূমি তো আছেই মা, তারপর আমাদের শাস্ত্র গোমাতাকে মা বলি। আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের মায়ের মতো দেখি। এখন অনেক সময় বিশাল পরিবার হয়ে গিয়েছে, প্রায় 20 কোটি সন্তান। তো অনেক সময় মার উপর রাগ করতেই পারি আমরা,
বিভিন্ন কারণে রাগ করে ছেলেরা সন্তান অনেক সময় চলে যায়, আবার যখন মা যখন ডাকে আদর করে তখন তো সন্তান তো মুখ ঘুরিয়ে থাকতে পারে না, আসতেই হবে তাকে ঘরে। তথা প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল মহাশয় গত 2021 নির্বাচনে উনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন শিলচর থেকে। তারপর দল ওনাকে দলের যে সিস্টেমে ওনাকে করেছে, সাসপেন্ড করেছে। সাসপেন্ডটা পানিশমেন্ট নয়, বহিষ্কার নয়, সাসপেন্ড করেছে কিছুদিনের জন্য। আবার দলের সাথে ওনার হয়তো কথা হয়েছে উনি দলে আবার ফিরে আসবেন, যেন আমার এখানে কোনো কিছু নেই। গুয়াহাটিতে হয়তো উনি দলের কাছে হয়তো অ্যাপিল করেছেন বা দলের জানবেন কি করেছে, আমার এখানে ওনার নিয়ে অ্যাপ্লিকেশন আসেনি বা উনি মত প্রকাশ করেনি। এখানে উনি গুয়াহাটিতে গেছেন, গুয়াহাটিতে উনি জয়েন করেছেন। যেহেতু রাজ্য কমিটির উনি জয়েন করেছেন, আমরা ওনাকে আমাদের কার্যক্রম পুরোনো যেভাবে ছিল সেভাবে আমরা থাকবো। আগামী দিনে ওনাকে সাথে নিয়ে আমরা সবাই ইলেকশনে কাজ করবেন, উনিও কাজ করবেন। আর দল এমনি শক্তিশালী, ভারতীয় জনতা পার্টি এখন জয়েন করাচ্ছে অনেক, কাজে দল এমনিতে শক্তিশালী আছে, উনিও জয়েন করেছেন। আরও হয়তো আমাদের লাভ হবে, ওনার সাথে যারা ছিল তারাও হয়তো দলে কাজকর্ম করবে। আমাদের কোর কমিটি আছে, আমাদের মন্ডল ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ কমিটি, আমরা বসে আমরা সিদ্ধান্তগুলো নিব পরে দেখি করে। উনি আছেন, ওনাকে তো আমরা গ্রহণ করেছি, সিদ্ধান্ত স্টেট কমিটি ওনাকে গ্রহণ করেছেন, আমরা ওনাকে গ্রহণ করলাম, এটা আমি কোনো দ্বিমত নেই। বাকিরা সবাই তো বিজেপির কার্যকর্তা, কোনো কংগ্রেসে যায়নি ওরা, তো অটোমেটিক বিজেপির কাজ করবে। ওরা তো কোনো এখান থেকে ওনার সাথে ছিল, ওরা থাকতে পারে, একজন নেতার সাথে থাকতে পারে, এটা তো স্বাভাবিক, নেতা ওনার চয়েস থাকতে পারে। তো সেই চয়েস বলে যে ওনাকে ওনারা স্বেচ্ছায় ওনারা রিজাইন দিয়েছেন, ওনাকে আমরা দল থেকে বার করিনি, কাউকে আমরা বার করিনি, ওনারা স্বেচ্ছায় রিজাইন দিয়েছেন। এখন ওনারা স্বেচ্ছায় এসে বলেন যে আমি আমার দলের কাজ করবো, সবাই লিখিতভাবে আমাকে দেবেন, তারপর আমরা এটা নিয়ে বসে আমরা কোর কমিটি আছে নির্দেশন। কাছাড় জেলার উধারবন সমষ্টির গোবিন্দপুরে নদী ভাঙ্গন অব্যাহত। বিগত 15 বছর থেকে বরাক নদী গোবিন্দপুর গ্রামে তার কোরালগ্রাসে পুরো গ্রামকে গিলে ফেলেছে। ভয়ঙ্কর এই ভাঙ্গনে বিগত 15 বছরে এই অঞ্চলের শতাধিক পরিবারের বাড়িঘর, চাষের জমি, মাদ্রাসা নদীর বুকে চলে গেছে। এমনকি এই অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কটিও নদীর বুকে বিলীন হয়ে গেছে। এখনও নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় ফের গ্রামের বেশ কয়েকটি ঘর নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভয়ঙ্কর এই নদী ভাঙ্গন রোধ করার জন্য জল সম্পদ এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। নদী ভাঙ্গনের কবলে পড়ে এই অঞ্চলের মানুষকে অন্যত্র স্থানান্তরিত হতে হচ্ছে। নদী ভাঙ্গন রোধের জন্য স্থানীয় জনগণ জল সম্পদ বিভাগ সহ স্থানীয় বিধায়ককে জানিয়ে আসলেও বিভাগীয় তরফ থেকে কোনো গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেন গ্রামবাসী। গোবিন্দপুর গ্রামে নদী ভাঙ্গন রোধ করতে বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা সহ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন গ্রামবাসীরা। এটা উধারবন বিধানসভা সমষ্টির অন্তর্গত গোবিন্দপুর পার্ট 2 বালামিয়ার গ্রাম। এখানে আজকে 15 বছর থেকে বরাক নদীর ভাঙ্গনে প্রায় 300টা পরিবার নদীগর্ভে চলে গেছে। এখানে 2টা স্কুল ছিল, একটা মাদ্রাসা ছিল, সবটি নদীগর্ভে চলে গেছে। তো এই ব্যাপারে আমাদের তৎকালীন বিধায়ক শ্রী অজিত সিং মহাশয়ের কাছে আমরা বারবার গিয়েছি। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের প্রোটেকশনের কাজ হবে, কিন্তু কোনো ফল পায় নাই। অতঃপর এলাকার বিধায়ক হলেন মিহিরকান্তি সিং মহাশয়। আমরা গ্রামবাসী ওনার কাছেও গিয়েছি অনেকবার, উনিও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের প্রোটেকশনের কাজ হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। বর্তমানে এই এরিয়াটা সোনাই বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে। আমরা কিছুদিন পূর্বে স্থানীয় জনসাধারণ ওনার কাছে গিয়ে আমরা অনুরোধ করেছি যে আমাদেরকে এই প্রোটেকশনের কাজটা অতি সত্বর করে দেওয়ার জন্য। উনি এসেছেন, সরজমিন তদন্ত করে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের কাজটা হবে। জানি না কতটুকু হবে, তবে আপনাদের মাধ্যমে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, বিভাগীয় মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে এটাই অনুরোধ করছি অতি সত্বর এই প্রোটেকশনের কাজটা করে দেওয়ার জন্য। করিমগঞ্জ জেলার বদরপুরের হাসানপুরে শুরু হলো বরাক ভ্যালি ইজতেমা। ইজতেমা উপলক্ষে লক্ষ লক্ষ মুসলিম উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থান থেকে এসে হাসানপুরে উপস্থিত হয়েছেন। 2 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ইজতেমা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামাতের অনুগামী মুসলিম লোক এসে জড়ো হয়েছেন। ইজতেমা হলো তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ। শুক্রবার লক্ষ লক্ষ মানুষ একত্রে জুম্মার নামাজ আদায় করেন। ইজতেমা
3 দিন চলিব। মই কালি ৰাতিও গৈছিলোঁ, আজিও আছিলোঁ। ইজতেমা বৰ ধুনীয়াকৈ হৈছে। মোৰ দেন 1 লাখ মানুহ আহি কিনে ইয়াত জমা হৈছে আৰু গেদাৰিংটো আপোনালোকে দেখাই পাই আছে। বৰ সুন্দৰকৈ ধুনীয়াকৈ একদম ট্ৰাফিক মেইনটেইন হৈ গৈ আছে, একো জাম নাই, একো নাই আৰু এটা সুন্দৰ সুস্থ পৰিৱেশৰ ভিতৰত ইজতেমাখন হৈ আছে। ভূপেন বৰা ছাৰ আহিছে, আমাৰ দলীয় কাৰ্যসূচী লৈ আহিছে। তো যদি সময় পায় তাৰ ভিতৰত তেনেহ'লে যাৰ চেষ্টা কৰিব। এনেকুৱা আমাৰ শিডিউলত নাই, তেনেকুৱা সংখ্যা বাঢ়িব। 4-5 লাখ হ'ব, অনাই আছে সেইটো হ'ব, ইমানখিনি গৈ পাব। আৰু এটা ধুনীয়া এটা পৰিৱেশ, হিন্দু মুছলমানো আহি কিনে, হিন্দু মানুহ আহি কিনে চাই আছে। তাতে সমন্বয়ৰ এটা বাৰ্তা ইয়াতে মানুহে পাই আছে। আপোনালোকে ইয়াতে দেখা পাব কেই হাজাৰ হিন্দু মানুহ আহিছে ইয়াতে, কোনো নাই। তাতে যিখিনি আছে আমাৰ ইছলামিক কথা বাৰ্তা, ধৰ্মীয় কথা বাৰ্তা, ভাইচাৰাৰ কথা বাৰ্তা, আধ্যাত্মিক কেনেকুৱা কি কৰিব, মানুহ কেনেকুৱা চলিব, কেনেকুৱা চলিলে মানুহৰ জীৱনৰ শান্তি পাব, কেনেকুৱা ঈশ্বৰৰ উপাসনা কৰিব লাগে, সেইবোৰ কথা বাৰ্তাই হৈ আছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট।
3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।